শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম শ্রেণীর আজকে একটু গণিতের ছোটোখাটো বিভিন্ন বিষয়ের নিয়মকানুনগুলো শিখব। গুণ, আমরা জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। যেমন আমরা যদি দুই 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 এই দুইকে 4 বার দুই যোগ করি তাহলে কত হয়? 2 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8। কিন্তু আমরা যদি এভাবে লিখতে পারি যে দুইকে কয়বার গুণ করতেছি? 2 দিয়ে 4 বার, একবার, দুইবার, তিনবার, 4 বার, তাহলে 2 গুণন 4, তাহলে 4 দুগুণ 8। তাহলে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। গুণ হচ্ছে কিসের সংক্ষিপ্ত প্রক্রিয়া? যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। আচ্ছা, যেমন আমরা এখানে 16কে 2 দিয়ে গুণ দিয়েছি, কত হয়েছে? আর 6 দুগুণ 12, 2 হাতে আমার 1, 2 হাতে 2 আর 1 3। তোমরা বলতে পারো দু একটা খেয়াল করো। তাহলে এখানে এই 16টা কি? 16টা হচ্ছে গুণ্য। 16টা কি? গুণ্য। 2টা কি? গুণ্য। আর এই 32 হচ্ছে গুণফল। আমরা দেখতে পাচ্ছি যে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায়। তাহলে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে, এই কে অর্থাৎ যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাকে কি বলে? গুণ্য বলে। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। আর গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে কি বলে? গুণফল। তাহলে আমরা গুণফল সমান কি লিখতে পারি? গুণফল সমান লিখতে পারি গুণফল সমান গুণ্য গুণন গুণক। গুণ্য গুণন গুণক। তাহলে আমরা লিখতে পারি গুণফল সমান গুণ্য গুণন গুণক। এভাবে আমরা গুণ্য নির্ণয়ের সূত্র এবং গুণক নির্ণয়ের সূত্রগুলো লিখতে পারবো। এবার আমরা যদি আমরা চিন্তা করি যে সহজ পদ্ধতিতে গুণ, তাহলে কেমন হয়? সহজ পদ্ধতিতে গুণ, আমরা একটা সহজ পদ্ধতিতে গুণ দেখব। যেমন আমরা যদি 100কে 99 দিয়ে গুণ দিই, 100কে কত দিয়ে গুণ দেব? 99। 100কে আমরা 99 গুণ দেব সহজ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সহজ পদ্ধতিতে। তাহলে আমরা 100কে 99 দিয়ে গুণ, এটা সহজ পদ্ধতিতে যদি করি আমরা, তাহলে আমরা লিখতে পারবো 100 বিয়োগ 1। 100 যদিও দরকার নাই, কারণ 99 হোক কি 99 এমনিতেই তো সহজ পদ্ধতি। তবে এটাকে আমরা করি এইভাবে, এই 99কে তার মান অক্ষত রাখতে হবে। আমরা যদি 100 বিয়োগ 1 লিখি তাহলে কত হয়? 99। এবার আমরা এই ব্র্যাকেটের বাইরে, এটাকে প্রথম বন্ধনী বলে, প্রথম বন্ধনীর বাইরে যে 100 আছে ভিতরে সবার সাথে কি হবে? গুণ হবে। তাহলে এই 100 গুণন 100, 100 গুণন 100, তাহলে 100কে 100 দ্বারা গুণ করলে এককে, আর এই 2 শূন্য 2 শূন্য 4 শূন্য বসে যাবে, এই বিয়োগ চিহ্ন এখানে বসায় দিতে হবে। 1 গুণন 100, 1 গুণন 100। তাহলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লিখে দেখো, 100 গুণন 100 বিয়োগ 100 গুণন 1। তাহলে 100 গুণন 100 মানে কি? 1 দিয়ে কয়টা শূন্য? 4টি শূন্য। কয়টা শূন্য? 4টি শূন্য। বিয়োগ 100কে 100। তাহলে এবার আমরা বিয়োগ করবো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 নিচে 1 উপরে 0, মানে নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা। তো উপরে যখন 0 থাকবে তখন আমরা 10 ধরবো। কত ধরবো? 10। তাহলে যদি 10 ধরি তাহলে 9 আছে কত হলে? দেখো 9 আছে কত হলে? 10, 3 ঘর, এখানে 3 ঘরে, এককের ঘরে একক, দশকের ঘরের সাথে দশকের ঘর, শতকের ঘরের সাথে কি? শতকের ঘর। তাহলে 1 আছে কত হলে? উপরে 0 পাবো, তা তো হয় না, এই জন্য 10 ধরতে হবে। তাহলে 1 আছে কত হলে? 10 পাবো 9। হাতে আমার কত? 1। আবার মনে মনে সেই 1 আছে কত হলে? 10 পাবো, আবার উপরে 0 নিচে বড় সংখ্যা, তাহলে 10 ধরতে হবে। 1 আছে কত হলে? 10 পাবো 9। হাতে আমার কত? 1, 1 1 মিলে গেল 0, বা আমি 0 দেওয়ার দরকার হয় না।
বামে শূন্য দেওয়ার দরকার কি হয় না। তাহলে আমরা এই বামে শূন্য না দিয়ে এইভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে কোনো গুণাঙ্ক করতে পারবো। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ বের করতে পারবো। এখন আমরা বিভিন্ন বিষয়ে, যেমন কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? কোনো সংখ্যাকে যদি আমি 99 এই 11 গুণন 2 গুণন 0 গুণন 5 লিখি, তাহলে ফলাফল কত হবে? শূন্য। 11 × 2 = 22, 22কে 5 দ্বারা গুণ করলে কত হয়? এই 22 গুণন 5, 5 × 2 = 10, শূন্য হাতে মারে 5 × 2 = 10 আর 1 = 11, তাহলে কত হচ্ছে? 110। 110 গুণন কি? শূন্য। আমরা জানি কোনো কিছুকে শূন্য দ্বারা গুণ করলে কি হয়? শূন্য হয়। অর্থাৎ টোটাল গুণফলটা কি আসতেছে? শূন্য। টোটাল গুণফলটা কি আসতেছে? শূন্য। তাহলে আমরা দেখলাম গুণফল কখন গুণ্য সমান হয়। কে বলতে পারবে কি গুণফল কখন গুণ্য সমান হয়? গুণ্য সমান হয়। গুণফল কখন গুণ্যের সমান হয়? অর্থাৎ গুণফল কখন গুণ্য সমান হয়? গুণ্য সমান হয়। গুণফল কখন গুণ্যের সমান হয়? কে বলতে পারবে তোমরা? গুণফল কখন গুণ্যের সমান হয়? হ্যাঁ, উত্তর গুণকের মান 1 হলে। উত্তরটা কি তো? হ্যাঁ, গুণকের মান 1 হলে, গুণকের মান 1 হলে, গুণকের মান 1 হলে, তাহলে গুণকের মান 1 হলে গুণফল গুণ্যর কি হয়? সমান হয়। গুণফল গুণ্যর কি হয়? সমান হয়। হ্যাঁ, আবার যদি গুণক, যেমন আমরা যদি 12কে 1 দিয়ে গুণ দিই, তাহলে 12কে 12, এটা তো গুণফল, আর এটা কি? গুণক। হ্যাঁ, এটা কি গুণক, আর এটা কি? গুণফল। এটা কি ফল? গুণফল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে গুণ্য, আর এটা কি? গুণফল। তো গুণকের সমান হলো গুণফল। হ্যাঁ, তো কত দ্বারা গুণ করে? 1 দ্বারা। কত দ্বারা গুণ করে? তাহলে বলো গুণফল কখন গুণ্যের সমান হয়? তো গুণকের মান 1 হলে, গুণকের মান 1 হলে গুণফল গুণ্যের কি হয়? সমান হয়। আচ্ছা, এবার আমরা সহজ পদ্ধতিতে একটু বড় অঙ্ক একটু শিখে, এই গুণের, এইগুলো পরীক্ষা আসবে, বৃত্তি পরীক্ষা হোক আর যে পরীক্ষা হোক, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি সহজ পদ্ধতিতে গুণ করতে বলে তোমাকে, সহজ পদ্ধতিতে এই 990 গুণন কত 4, যদি তোমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে বলে তাহলে সহজ পদ্ধতিতেই গুণ করতে হবে, অন্য পদ্ধতিতে গুণ করলে কিন্তু মার্ক পাবো না। তাহলে আমরা এই 990কে কত দিয়ে গুণ দেবো? 24 দ্বারা। কত দিয়ে গুণ দেবো? 24 দ্বারা। তাহলে আমরা প্রথমেই এই 990কে এমনভাবে লিখব যাতে 990 থাকে এবং সেটা যেন ক্ষুদ্রতম কোনো সংখ্যার মতো হয়। যেমন আমরা যদি 1000 লিখি, কত লিখি? 1 দিয়ে 3টা শূন্য দিলে 1000, তাই না? এই বিয়োগ কত? 10। বিয়োগ কত? 10। তাহলে 1000 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 990। তাহলে আমি 990 কিন্তু এটা থেকে এটা আসতেছে, ঠিক আছে ভাইজিৎ? এটা থেকে এই 1000 থেকে কিন্তু 10 বিয়োগ করলে কত আসতেছে? 990। হ্যাঁ, এই গুণন কত? 24। এবার তোমার একটা জিনিস শেখা উচিত, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে যদি এখানে আমি গুণ নাও দিতাম, সাপোজ এরকম, মনে কত এরকম 24, তাও কিন্তু এটা বোঝা যেত যে গুণ আকারে আছে। যখন কোনো কিছু এই ব্র্যাকেটের বাইরে থাকে না, সেটা গুণ আকারেই থাকে। কি আকারে থাকে? গুণ আকারেই থাকে। যখন তোমরা সরল অঙ্ক করতে যাবে তখন দেখবে যে এই সাথে এখানে কিছু নাই, তখন তোমরা বুঝবে যে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তো কিছু নাই মানে গুণ করা, কিছু নাই মানে গুণ করা। তাহলে এখানে আমি ডাইরেক্ট স্পষ্ট করার জন্য গুণ 24 দিলাম, যেটা নাও থাকতে পারে। এবার আমরা এই 24কে, এই 24 কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে, এই ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ব্র্যাকেটের ভিতরে সবার সাথে গুণ হবে। ব্র্যাকেটের ভিতরে কি? সবার সাথে গুণ হবে।
তাহলে এই যথারীতি 1000 এই গুণন 24, এই যে বিয়োগ চিহ্ন এখানে বসলো, এই 10 গুণন কত 24, ঠিক আছে। 1000 গুণন 24 বিয়োগ 10 গুণন 24। তাহলে আমরা তো জানি যে 1 দিয়ে গুণ হলে যে সংখ্যা থাকে ওই সংখ্যাই থাকে, তাই না, পরিবর্তন হয় না। তাহলে 24 কে 24, আর কয়টা শূন্য, 3টা শূন্য, এই বিয়োগ 24 কে 24 আর একটা শূন্য বসাই দিলাম। এবার কি করতে হবে বলো, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে 0 থেকে 0 বিয়োগ করলে কি 0, 4 এই নিচে 4, দেখো এরকম তুমি যদি এরকম করতে মানে বিয়োগ করতে তোমার অসুবিধা হয় তাহলে অন্য জায়গায় রাফ করে নেবে। এই যে 24,000 লিখে নেবে, লিখে নেওয়ার পর এই 240, হ্যাঁ এই 240, দেখো এককের ঘর সোজা এককের ঘর লিখবে, দশকের ঘর সোজা দশকের ঘর, শতকের ঘরের সোজা শতকের ঘর। এবার তুমি বিয়োগ করবে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, নিচে 4 উপরে 0, তাহলে উপরে 10 ধরতে হবে। 4 থেকে করতে 10 পাবো 6, হাতে মারে 3, 3 থেকে করতে 10 পাবো 7, ঠিক আছে। হাতে কত 1, ওই যে উপরে যে 10, 10-এর 0 হাতে কত 1, তে 2 আছে, দেখো এইখানে কিন্তু আমাদের হাতের 1 যোগ হলো 3 হলো, 3 করতে হলে 10 পাবো 7 হলো, তাই না, 3 10 পাবো 7। আচ্ছা 7, হাতে কত 1, 1 আছে কত 4 পাবো 3, ঠিক আছে। আর কি হাতে কিছু আছে, নাই, 2 2। তাহলে এবার তুমি ওই মানটা এখানে বসাই দাও, এই 23 7 6 0। এইভাবেই তুমি অনেকটাই করবে, কেননা এইভাবে একটু নির্ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, নির্ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ এই যে অনেক সময় একটা ডিজিট এলোমেলো হলেই তোমাকে ওইখানে আর ওই অঙ্কে কোনো মার্ক দেবে না, দেবে কি, দেবে না। এবং ফাঁকে রাফ করে যদি করা যায় করবে, তাহলে এভাবে করলেও হবে। এবার তাহলে আমরা গুণ অঙ্ক শিখলাম আর কি, গুণের সহজ পদ্ধতিতে শিখলাম। যথারীতি আমরা 2-1টা ছোট ছোট গুণ অঙ্ক করি। আচ্ছা কেউ কি বলতে পারবে যে 1 ডজন সমান কত হালি? 4 হালি। হ্যাঁ, ভেরি গুড। 1 ডজন সমান এই কত, ওকে। 1 ডজন সমান 1 ডজন সমান কত হালি? 1 ডজন সমান কত হালি? তা আমরা জানি যে 1 হালি সমান 1 ডজন সমান কয়টা, প্রথমে জানতে হবে যে এই ডজন সমান 12টা, কয়টা, 12টা, তাই না। 1 ডজন সমান কয়টা, 12টা। আচ্ছা এবার 1 হালি সমান কয়টা, 4টা, হ্যাঁ 1 হালি সমান কয়টা, 4টা, হ্যাঁ। তাহলে 1 ডজন সমান 12টা আর 1 হালি সমান 4টা। তাহলে এবার বলো যে 12টাকে আমরা কয় হালি লিখতে পারি? 12টাকে আমরা 3 হালি লিখতে পারি। হ্যাঁ 3 হালি লিখতে পারি। তাহলে আমরা লিখবো 1 ডজন সমান 12টা, আমরা লিখবো এই পরীক্ষার হলে কিন্তু এইভাবে লিখবা 1 ডজন সমান 12টা, হ্যাঁ 1 ডজন সমান কয়টা, 12টা। এইবার এই 12কে আমরা 4 দিয়ে ভাগ দেবো, কত দিয়ে ভাগ দেবো, 4। তাহলে কিন্তু আর এই টা থাকবে না, হালিতে রূপান্তর হবে। কিসে রূপান্তর হবে, হালিতে, কারণ আমরা জানি 1 হালি সমান 4টা, হ্যাঁ। তাহলে 12কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 4 12, মানে 3 হালি। কয় হালি, 3 হালি। বলো কয় হালি, 3 হালি। ভেরি গুড। এরকমভাবে ছোট ছোট যদি অঙ্ক দেওয়া যায়, পারবে সবাই? হ্যাঁ। আচ্ছা একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক দিয়ে দেখি, করো দেখি। হ্যাঁ, একটা কমলার দাম 25 টাকা হলে 1 হালি কমলার দাম কত? করো সবাই। একটা কমলার দাম 25 টাকা হলে 1 হালি কমলার দাম কত? 25 টাকা হলে 1 হালি কমলার দাম কত? একটা কমলার দাম 25 টাকা হলে 1 হালি কমলার দাম কত? আমরা এটা মুছে নেই। কমলার দাম কত? ওকে। মাহাদির, আচ্ছা আদরের একটা ছেলের নাম, আচ্ছা এখানে পড়তে এসে, আচ্ছা আদরের মাসিক আয়, আদরের মাসিক আয়, আদরের মাসিক আয় 18,800 টাকা। কত টাকা? 18,800
টাকা। আদরের মাসিক আয় 18,800 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তার বাৎসরিক আয় কত? তার এই বাৎসরিক আয় কত? তার বাৎসরিক আয় কত? তাহলে আদরের মাসিক আয় 18,800 টাকা, তার বাৎসরিক আয় কত? তাহলে আদরের মাসিক আয় 18,800 টাকা, তার বাৎসরিক আয় কত? আচ্ছা, ঠিক আছে, হয়েছে? দেখুন, এবার তাহলে আমরা এই অঙ্কটা করি। অঙ্কটা তুলে নাও খাতায় সবাই, যে আদরের মাসিক আয় 18,800 টাকা, তার বাৎসরিক আয় কত? বাৎসরিক মানে 1 বছরের আয়। হ্যাঁ, বাৎসরিক মানে কি? 1 বছরের আয়। তাহলে মাসিক আয় মানে কি? 1 মাসের আয়। কয় মাসের আয়? 1 মাসের আয়। তাহলে আদরের মাসিক আয় 18,800 টাকা, তার বাৎসরিক আয় কত? তাহলে তোমাকে কিন্তু জানতে হবে যে 1 বছর সমান কয় মাস। 1 বছর সমান কয় মাস, এটা তোমাকে জানতে হবে যে 1 বছর সমান কয় মাস। বাৎসরিক মানে 1 বছর। তাহলে 1 বছর সমান 12 মাস। কয় মাস? 12 মাস। তাহলে খেয়াল করি, আমরা যদি অঙ্কটা করি তাহলে যেটা দাঁড়ায় যে আমরা লিখবো যে 1 বছর সমান 12 মাস। হ্যাঁ, 1 বছর সমান 12 মাস। তাহলে হ্যাঁ, অবশ্যই 1 বছর আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। 12 মাস। খেয়াল করো, তার মাসিক আয় মানে 1 মাসের আয়। কয় মাসের আয়? 1 মাসের আয়। 1 মাসের আয়। সুতরাং আদরের 1 মাসের আয়। কয় মাসের আয়? 1 মাসের আয়। আদরের 1 মাসের আয় কত? কয় টাকা কো? 18,800 টাকা, ঠিক আছে। আদরের 1 মাসের আয় কত? 18,800 টাকা। এবার তাহলে 1 মাসের আয় হচ্ছে 18,800 টাকা। সুতরাং কয় মাস? 1 বছর। এই যে 1 বছর সমান 12 মাস। বাৎসরিক মানে 1 বছর। সুতরাং আদরের এই 12 মাসের আয় সমান এই 18,800 গুণন 12। 18,800 গুণন 12। তাহলে আমরা 18,800-কে 12 দিয়ে গুণ দেব। 18,800 গুণন কত? 12। 2 শূন্য 0, 2 শূন্য 0, 8 দিয়ে 8 দুগুণ কত? 8 দিয়ে 16, 8 দুগুণ 16, 6 হাতে আমার কত? 1। 8 দুগুণ 16, 1 17, 7 হাতে আমার 1, 2 2 3, 1 ঘর কাটা। এই 1 শূন্য 0, 1 শূন্য 0, 8 হচ্ছে 8, 8 হচ্ছে 8, 1 হচ্ছে 1। তাহলে 0 0 6 6, 8 7 15, 5 হাতে আমার 1, 4, 8 4 12, 2 হাতে আমার 1, 2। তাহলে কত হয়? মোট আয় কয় টাকা কো? আমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,25,600 টাকা, তাই না? 2 লক্ষ। তাহলে আমরা এটা এখানে বসাই 2 2 5 6 0 0 এত টাকা। এত কি টাকা? অর্থাৎ 2,25,600 টাকা। এইভাবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। কি প্রশ্ন? সংক্ষিপ্ত প্রশ্ন। এইভাবে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব। এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে পারবে সবাই? হ্যাঁ, এভাবে সংক্ষিপ্ত আসলে পারবো তো সবাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। হ্যাঁ, পারার চেষ্টা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। ওকে, এবার তোমরা সবাই আর একটা সহজ পদ্ধতিতে অঙ্ক করো দেখি। আচ্ছা, সে একটা অঙ্ক করে এবার, যে সিয়াম প্রতিদিন 6 ঘন্টা করে পড়লে সে 1 মাসে মোট কত ঘন্টা পড়বে? সিয়াম প্রতিদিন 6 ঘন্টা করে পড়লে সে 1 মাসে কত ঘন্টা করে পড়বে? সিয়াম প্রতিদিন 6 ঘন্টা করে পড়লে 1 মাসে কত ঘন্টা করে পড়বে? ওকে, আমি লিখে দিলাম। আরেকটা অঙ্ক আমরা এবার করবো, যে সামিউল, হ্যাঁ,
সামিউল প্রতিদিন সামিউল প্রতিদিন 6 ঘন্টা করে পড়ে। কয় ঘন্টা করে পড়ে? 6 ঘন্টা করে পড়ে। সামিউল প্রতিদিন কয় ঘন্টা করে পড়ে? 6 ঘন্টা করে পড়ে। তাহলে এক সপ্তাহে সে মোট কত ঘন্টা করে পড়বে? অথবা 1 মাসে অথবা 6 মাসে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে পড়ে। তাহলে 2 মাসে আমরা যদি দিই, সামিউল প্রতিদিন 6 ঘন্টা করে পড়ে, 2 মাসে সামিউল 2 মাসে সামিউল মোট কত ঘন্টা পড়বে? মোট কত ঘন্টা পড়বে? 2 মাসে সামিউল মোট কত ঘন্টা পড়বে? তাহলে প্রতিদিন মানে একদিন। প্রতিদিন মানে কি? একদিন। তাহলে প্রতিদিন মানে হচ্ছে একদিন। প্রতিদিন মানে একদিন। তাহলে 2 মাস প্রতিদিন মানে একদিন। তাহলে একদিন পরে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে সামিউল একদিনে পরে কয় ঘন্টা? 6 ঘন্টা। একদিনে পরে কয় ঘন্টা? 6 ঘন্টা। এবার 2 মাস কয় দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে 2 মাস সমান 60 দিন। তাহলে 60 দিনে পড়ে। সুতরাং কয় দিনে? 60 দিনে পরে এই 6 গুণন 60 কত ঘন্টা? তাহলে 600 কত? 36। আর একটা শূন্য বসাই দাও। তাহলে 360 ঘন্টা। কত ঘন্টা? 360 ঘন্টা। কত ঘন্টা? 360 ঘন্টা। তাহলে 60 দিনের সামিউল পরে 360 ঘন্টা। ঠিক আছে? ওকে। এইভাবে যে কোনো বিষয়ের অঙ্ক কিন্তু তোমাদের থাকতে পারে। এক্ষেত্রে তোমাদের এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু প্রস্তুতি নিতে হবে, যাতে পরীক্ষা কী হয়? ভালো হয়। আরেকটা হচ্ছে গুণের আমরা কিছু এখন শূন্যস্থান করতে পারি। গুণের কি করতে পারি? শূন্যস্থান। তো শূন্যস্থান আসলে অনেক কঠিন শূন্যস্থান থাকবে এমনটা না। যেমন আমি যদি একটা শূন্যস্থান লিখি, তোমার এবার দেখো, এটা মুছে তুলে নিচ্ছে সবাই। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ। গণিতেও কিন্তু শূন্যস্থান নতুন সিলেবাসে দেওয়া হয়েছে। শূন্যস্থান দেওয়া আছে। যেমন 1 নম্বর, আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, এরকম হতে পারে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে বা রূপকে, ঠিক আছে, ড্যাশ বলে। কি বলে? গুণ বলে। তাহলে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে? গুণ বলে। যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে কি বলে? গুণ বলে। এবার এরকম শূন্যস্থানও থাকতে পারে। দেখো যে ড্যাশ, 2 নম্বর, এই ড্যাশ গুণন গুণক সমান সমান গুণফল। হ্যাঁ, কি হবে বলো দেখি? কি হবে? হ্যাঁ, গুণক সমান গুণফল। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হবে? গুণ্য। কি হবে? গুণ্য। অথবা তোমার পরীক্ষা থাকতে পারে যে এই 3 নম্বর, 6042 গুণন 600 ইকুয়াল টু ড্যাশ। তাহলে তোমাকে অন্য জায়গায় রাফ করে এখানে বসাতে হবে। কি করতে হবে? বসাতে হবে। এই 6042কে 6 দিয়ে গুণ করে আমরা এই শূন্যস্থানে বসাবো। সেক্ষেত্রে এখানে তো আর জায়গা নাই। এখানে কি আমরা গুণ করতে পারবো না। তাহলে অন্য জায়গায় রাফ করতে হবে। অন্য জায়গায় কী করতে হবে? রাফ করতে হবে। তাহলে আমার তো এখানে অন্য জায়গায় নাই, আমার এটাই জায়গা। তাহলে আমি এখানে রাফ করি। এই 6042 গুণন কত? 600 গুণন কত? 600। তাহলে 0 দিয়ে গুণ করলে 2 0 0 4 0 0 0 0 0 6 0 0 এক ঘর কাটা। 2 0 0 4 0 0 0 0 0 6 0 0 2 ঘর কাটা। 6 2 12 2 হাতে আমার কত? 1। 6 2 12 2 হাতে আমার কত? 1। 3 4 6 2 12 হাতে আমার 1। 3 4 12 1 13 3। হাতে আমার কত? 1। 6 0 0 1 1।
6 কত 36। হ্যাঁ, তাহলে 0 0 2 2 3 3 1 1 6 3। এই যে 2 যোগ 0 যোগ 0 মানে 2, এবার 3 যোগ 0 যোগ 0 3 এইভাবে। তাহলে কত আসলো কম? এই 3 6 1 3 2 0 0। এভাবে কিন্তু শূন্যস্থান পূরণ থাকতে পারে। শূন্যস্থান পূরণ কি থাকতে পারে? ঠিক আছে, পারবো তো সবাই নাকি? ইনশাল্লাহ। এবার আরো কিছু একটু মানে তথ্য অঙ্ক তোমার থাকতে পারে, যেমন একটা শার্টের মূল্য 650 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। খেয়াল করো। হ্যাঁ, কি এখানে তাহলে আবার আমরা দেখবো যে এখানে কত হবে। গুণ করছো তোমরা সবাই, এটা কত, মানটা কত হবে? 36,25,200। আবার করি তাহলে আমরা, ভুল ভুল হতে পারে। 6042 গুণ কত 600, 2 0 0 4 0 0 0 0 0 6 0 0 এক ধরে কাট, 2 0 0 4 0 0 0 0 0 6 0 0 দুই ধরে কাট। 6 দুগুণে 12, 2 হাতে আমার কত 1, 3 4 12 1 13 3। ঠিক আছে, 6 দুগুণে 12, ঠিক আছে। 6 দুগুণে 12, 2 হাতে আমার কত 1, 4 24 আর 1 25 5 হাতে আমার কত 2 2। তাহলে 6 0 0 2 2, তাই না? এবার 6 কত 36। ঠিক আছে, সেটা একটু ভুল হয়েছিল আর কি। তাহলে 0 0 0 2 2 5 5 2 2 6 3। ঠিক আছে বল? হ্যাঁ, তাহলে 36 লক্ষ 25,000। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে রাফ করবো পরীক্ষার হলে। এটা মনে রাখতে হবে, গণিতে ভালো করতে হলে তোমাকে রাফ করতেই হবে, প্রচুর রাফ করতে হবে। তারপর সঠিক অ্যান্সারটা তোমাকে বসাতে হবে, সঠিক অ্যান্সারটা তোমাকে বসাতে হবে। এবার আমি একটা অঙ্ক দিই, করো সবাই। যে একটি শার্টের মূল্য, সবাই লেখো, যে একটি শার্টের মূল্য 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। একটি শার্টের মূল্য 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। 1.5 টাকা, 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। একটি শার্টের মূল্য 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। একটি শার্টের মূল্য 625 টাকা হলে, একটি শার্টের মূল্য 625 টাকা হলে, একটি শার্টের মূল্য 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য 1.5 টাকা। এই ডজন শার্টের মূল্য 1.5 টাকা। কত টাকা? তাহলে আমরা কি করবো, 1 ডজন সমান 12টা, কয়টা? 12টা। 625-কে 12 দিয়ে গুণ দেবো। কত দিয়ে গুণ দেবো? 1 ডজন সমান 12টা। 1 ডজন সমান ভাইজি, 1 ডজন সমান কয়টা? 12টা। তাহলে একটি শার্টের মূল্য 625 টাকা হলে 1 ডজন শার্টের মূল্য, আমরা 625-কে 1 ডজন 12 দিয়ে গুণ দেবো। তাহলে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার কত 1। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার 2 দুগুণে 4 রেখে 5। এবার হচ্ছে 6 দুগুণে 12, একবার কাটা। 5-কে 5, 2-কে 2, 6-কে 6, 0 5 5 10-এর শূন্য, হাতে আমার কত 1, 2 আর 2 4 রেখে 5, 6 রেখে 7। ঠিক আছে, 7500 টাকা এটা বসাই। এখানে কিন্তু রাফ করা যাবে না, অন্য জায়গায় রাফ করে নিয়ে এসে আমরা বসাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমরা জানো যে এখন আমরা যদি বলি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, বলতো দেখি। 5টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। তাহলে 4 অঙ্কের আবার এরকম থাকতে পারে, দেখো অঙ্কগুলোতে 3 1 7 2, 5 নম্বর। এই 3 1 7 2 গুণন শূন্যস্থান, গুণন কি শূন্যস্থান, ইকুয়াল টু এই 3 1 7 2
3 তাহলে এখানে কত হবে, কত? ওইটাতে ভাগ হবে। হ্যাঁ এটা ভাগ করলে যাতে হবে মধ্যে সাথে হবে। হ্যাঁ, আসলে এই বিষয়টা কিন্তু অনেক সহজ, তাই না? হ্যাঁ। বিষয়টা কি অনেক সহজ। বলো দেখি একটু, 3172কে হ্যাঁ কত দিয়ে গুণ দিতে হবে? তাহলে 1000। আমরা জানি শূন্যের গুণ শুধু শূন্য দিয়ে বসায় দিলে হয়ে যায়, তাই না? শূন্যের গুণন শূন্য দিয়ে বসায় দিলে কি হয়ে যায়, এটা কিন্তু আমরা জানি, তাই তো? হ্যাঁ, তাহলে 1000 হবে। কত হবে? 1000। 1000। এই যে হয়ে গেল। তো একটা বেসিক্যালি এখানে কিন্তু অনেক সময় ভাগ করা লাগতে পারে। কি করা লাগতে পারে? ভাগ করা লাগতে পারে। এটা সহজ সুবিধা হলো, কিন্তু আমরা যদি দেখো এটাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু এটা বের হবে, তাই না? আবার বলি, এই বড় সংখ্যাকে এটা দিয়ে যদি ভাগ দেন তাহলে কিন্তু এই শূন্যস্থানের সংখ্যাটা বের হবে। এখানে তো বুঝতে অসুবিধা হলো না, তাই সব ক্ষেত্রে তো আর এমন সুবিধা পাওয়া নাও যাইতে পারে। তাহলে এভাবে শূন্যস্থান আমরা পারবো তো নাকি? হ্যাঁ, পারবো সবাই? জি। হ্যাঁ, এভাবে নৈর্বৃত্তিকও থাকবে। কি থাকবে? নৈর্বৃত্তিক বা এমসিকিউ। এমসিকিউ যে বিষয়টা, এটা কিন্তু আমরা অনেকটাই জানি। তারপর আমরা একটা দুটো প্র্যাকটিস করবো, তারপর আমরা ভাগে চলে যাবো। কোথায় বলো? ভাগ। যেমন দেখো, এমন থাকতে পারে যে গুণক 25 গুণক 35 গুণফল 0 হলে গুণ্য করবে। দেখো, এটা মুছে দিলাম। হ্যাঁ, এগুলো সবগুলো আমার গুণের সাথে সম্পর্কিত। আচ্ছা, কি থাকে এবার কি বলবো আমি? ওই নৈর্বৃত্তিক। হ্যাঁ, কি বলো? নৈর্বৃত্তিক। যে বিষয়টা এমন যে গুণক 35 গুণক কত? গুণক কত? 35 গুণক কত? 35। আচ্ছা, গুণক 35। এবার হচ্ছে গুণফল 0 হলে, গুণফল 0 হলে গুণ্য কত? গুণ্য কত? হ্যাঁ, কি কত বলে? তাহলে গুণক 35 গুণফল 0 হলে গুণ্য কত? তাহলে আমি 4টে অপশন দিই। ক 0, খ 35, গ 1, ঘ 70। তার সঠিক অ্যান্সার কোনটা? 0। ঠিক আছে? তাহলে এইভাবে গুণের আমার ফাইনাল পরীক্ষা কিন্তু এই গুণলে আবার বড় প্রশ্নও থাকবে। কি থাকবে? বড় প্রশ্নও থাকবে। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম কি কি বলো? নৈর্বৃত্তিক, ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। নৈর্বৃত্তিক, ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। এরকম তাহলে কি কি শিখলাম বলো? নৈর্বৃত্তিক, তারপরে ছোট প্রশ্ন, কি প্রশ্ন? ছোট প্রশ্ন, এবার শূন্যস্থান পূরণ। আর এক ধরনের প্রশ্ন শূন্যস্থান পূরণ। এখানে এই শূন্যস্থান পূরণ না হয় পূরণ। আর এক ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, সেটা হচ্ছে থাকলে মূলধন। আচ্ছা, নৈর্বৃত্তিক, ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। আর একটা কি বড় প্রশ্ন, কি প্রশ্ন? বা কাঠামোগত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। এটা কিন্তু তোমাদের থাকবে। এই সবগুলো বিষয় মাথায় নিয়ে যদি আমরা যথাযথ প্রস্তুতি নিতে পারি তাহলে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল আসবেই। কাঙ্ক্ষিত ফলাফল আসবে। তা আমাদের উচিত হবে প্রতিটি অধ্যায়ে, সেটা হতে পারে এরপরে যেমন আছে ভাগ, তারপরে আছে ভগ্নাংশ, লসাগু গসাগু এরকম, তারপরে জনসংখ্যার অঙ্ক, তারপর শতকরা, হ্যাঁ, মুনাফার অঙ্ক, তারপরে হচ্ছে শেষের দিকে সময় পরিমাপ, এরকম অনেকগুলো অধ্যায় আছে জনসংখ্যার অঙ্ক। হ্যাঁ, এইগুলোতে এরকম নৈর্বৃত্তিক, ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন এর আকারে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ভালো হবে। সবাইকে ধন্যবাদ।